বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আরো এক দফা ধোঁয়াশা বা অনিশ্চয়তা দেখা দিয়েছে। 16 আগস্ট দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া দরকার, যার সাথে জড়িয়ে আছে দুটি বিষয়। তার এই ব্রিফিংয়ের পর তারেক রহমানের সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করল ঢাকা। তবে দৈনিক প্রথম আলো তাদের খবরে লিখেছে, তারেক রহমানের সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। এখনো দেশ দুটি সফরের দিনক্ষণ ঠিক করার বিষয়টি বিবেচনা করছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 16 আগস্ট বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এমন বক্তব্য উঠে আসায় কূটনৈতিক মহলেও বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ বাংলাদেশ সরকার অনুরোধে দেশটির জ্বালানি সংকট মোকাবেলায় ভারত সরকার গত এক সপ্তাহে 7,000 টন ডিজেল পাঠিয়েছে। আবার বাংলাদেশের পক্ষ থেকে যে দুটি ইস্যুর কথা বলা হচ্ছে, তার মধ্যে ওসমান হাদির খুনের দায়ে দুই অভিযুক্তকে তারেক রহমানের সফরের আগেই হস্তান্তর করার তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের জানিয়ে গিয়েছিল। আবার শেখ হাসিনার ইস্যুটিও যে শেষ পর্যন্ত ভারতের আদালতে গড়াবে, তেমন খবরও এসেছে ভারতীয় গণমাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, তারেক রহমানের এই সফর নিয়ে আরো এক দফা কেন অনিশ্চয়তা তৈরি হলো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 14 আগস্ট বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। 16 আগস্ট দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রী দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ ঠিক হয়নি। একই দিন মানবজমিনের খবরের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রীর ভারত সফর জানা যাবে আজ। মানবজমিনের এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর গত 10 আগস্ট দিল্লি গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়। নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে দীনেশ ত্রিবেদী শুক্রবার বিকেলে ঢাকায় ফিরে এসেছেন। মানবজমিনের খবরে দাবি করা হয়েছিল, ফিরতি বার্তা নিয়ে 16 আগস্ট দিনের যে কোনো সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল দীনেশ ত্রিবেদীর। তাদের এই সাক্ষাতের পরেই জানা যেত তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কি যাচ্ছেন না। কিন্তু এই সাক্ষাতের আগে প্রেস ব্রিফিং ডাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণত দিনের শেষ ভাগে এই ধরনের প্রেস ব্রিফিং করলেও 16 আগস্ট প্রেস ব্রিফিংটা করা হয়েছে আগেই। সেই ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম বলেছেন, তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলাপ আলোচনার মধ্যে ছিলেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। মুখপাত্র অভিযোগ করেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই যোগাযোগ রক্ষা করার প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তারা মনে করেন এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা দরকার। এজন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে দুটি জিনিস চায়। এক, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য দণ্ডপ্রাপ্তদের প্রত্যর্পণের অনুরোধ ত্বরান্বিত করা, এবং 2, শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের কাছে দ্রুত হস্তান্তর করা। এখানে লক্ষণীয় বিষয় হলো, শেখ হাসিনার ইস্যুটি ভারতের আদালতের কোনো বিষয় নয়। সেটিতে বাংলাদেশ সরকার সরাসরি প্রত্যর্পণের কথা বলেনি, বলছে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিতে। অন্যদিকে ওসমান হাদির খুনের অভিযোগে যে 2 জন ভারতে গ্রেপ্তার আছে, তাদের বিষয়টি ভারতের আদালতে বিচারাধীন, কিন্তু বাংলাদেশ বলছে তাদেরকে হস্তান্তর করতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই দুটো বিষয় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে এবং বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছে। লক্ষণীয় বিষয় হলো, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, তারেক রহমানের সম্ভাব্য সফরটি নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে, কিন্তু সফরের কোনো দিনক্ষণ নির্দিষ্ট হয়নি। বাংলাদেশ ও ভারতের প্রায় সব শীর্ষ গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তারেক রহমানের সফর প্রায় নিশ্চিত। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রেস ব্রিফিং এর পর বিবিসি বাংলার খবরের শিরোনাম হলো, তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। যদিও দৈনিক প্রথম আলোর খবরের শেষ দুটি অনুচ্ছেদে বলা হয়েছে ভিন্ন তথ্য।
প্রথম আলো বলছে তারেক রহমানের এই রাষ্ট্রীয় সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। এ মাসের তৃতীয় সপ্তাহে 2 দিনের সফর আয়োজনের জন্য সম্ভাব্য তারিখও এরই মধ্যে বাংলাদেশকে প্রস্তাব করেছে ভারত। এখন ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময় সফরটির কথা ভাবছে বাংলাদেশ। তবে আগস্টের তৃতীয় আর চতুর্থ সপ্তাহের মধ্যে এ সফরের সূচি নিয়ে দুই দেশ আলাদা তারিখের বিষয়টি বিবেচনা করছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের প্রস্তুতি বিষয়ে প্রথম আলোকে এর তথ্য জানিয়েছে বলে খবরটিতে উল্লেখ করা হয়েছে। তবে কোনো দেশই গতকাল পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। যে দুটি ইস্যুর কথা তুলে ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারত সরকারের জবাবের অপেক্ষায় আছেন, তার মধ্যে একটি হলো ওসমান হাদিকে খুনের দায়ে অভিযুক্ত দুজনকে ফেরত দেওয়া। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে, তারেক রহমানের ভারত সফরের আগে ওসমান হাদিকে খুনের দায়ে অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। নর্থ ইস্ট নিউজের খবরে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চিফ পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্য বাংলাদেশ সফরে এসে গত 10ই আগস্ট তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামের সাথে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে ওই দুই অভিযুক্তকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তাহলে ওসমান হাদির খুনের দায়ে অভিযুক্তদের ফেরতের বিষয়টি 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন করে তুলল কেন? অন্যদিকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতকে যে অনুরোধ করেছে সে বিষয়ে ভারত যাতে দ্রুত পদক্ষেপ নেয় সেটির কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারতের কাছে বাংলাদেশ সরকার এই অনুরোধটি গত 2 বছর ধরে করে আসছে। তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই একটি কথা বলে আসছে, সেটি হলো তারা অনুরোধটি আইনি ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে দেখছেন। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারত সরকার নয়, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। 16ই আগস্ট প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের আদালতে নেবে। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আর আদালতের প্রক্রিয়া যেটি প্রতিষ্ঠিত করতে হবে তা হলো যে অপরাধগুলোর অভিযোগ আনা হয়েছে সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ কিনা। আরেক কূটনীতিক বলছেন, ঢাকা যে প্রত্যর্পণের অনুরোধ করছে সেটাকে দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক যোগাযোগ থেকে আলাদা করে দেখা সম্ভব নয়। এর অর্থ হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া মানে তিনি কিভাবে ফিরবেন সে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন চলছে। যদিও শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে বিজয়ের মাস ডিসেম্বরে ফিরবেন এবং ফিরে আদালতের শরণাপন্ন হবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাংলাদেশের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে দুই দেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, ভারতে কোনো আদালত যদি প্রত্যর্পণ সংক্রান্ত কার্যক্রম শুরু হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায়কে একাধিক ভিত্তিতে চ্যালেঞ্জ করা হবে। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেটির 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় কাউকে অপরাধী সাব্যস্ত ও দণ্ড দেওয়া হয়েছে বলে অনুমিত হলে তাকে ফেরত দিতে বাধ্য নয় কোনো দেশই। মানে এই চুক্তি অনুযায়ী রাজনৈতিক চরিত্রের অপরাধ বিবেচনা করা হবে না। এক্ষেত্রে ভারতের 1962 সালের এক্সট্রাডিশন অ্যাক্টের বিধানও গুরুত্বপূর্ণ। আইনটিতে বলা হয়েছে, প্রত্যর্পণ সংক্রান্ত বিষয় পরিচালনার জন্য সিবিপি কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা বিভাগ হলো সংশ্লিষ্ট নোডাল বা প্রধান দপ্তর। কোনো প্রত্যর্পণ চুক্তি বা ব্যবস্থার প্রাসঙ্গিক বিধান বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় বিষয়টি উপযুক্ত মনে করলে মামলাটি তদন্তের জন্য একজন ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যেতে পারে। আইনে বলা হয়েছে, প্রত্যর্পণ সংক্রান্ত তদন্ত শেষে যদি এক্সট্রাডিশন ম্যাজিস্ট্রেট মনে করেন বিদেশি রাষ্ট্রের করা প্রত্যর্পণ অনুরোধের সমর্থনে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য কোনো মামলা প্রতিষ্ঠিত হয়নি তাহলে তিনি অপরাধীকে অব্যাহতি দিবেন। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই আইনি প্রক্রিয়ার চূড়ান্ত জবাব আসতে বেশ সময় লাগবে। অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 16ই আগস্ট প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রত্যর্পণের বিষয়ে ভারত যেন দ্রুত পদক্ষেপ নেয়।
কূটনৈতিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি কোন প্রক্রিয়া হবে তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার মধ্যে ভারত বাংলাদেশকে সাহায্য অব্যাহত রেখেছে। চলমান জ্বালানি সংকট মোকাবেলার জন্য গত 9ই আগস্ট বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ভারতীয় হাই কমিশনের কাছে বেশি পরিমাণে ডিজেল চেয়েছিল। পরদিনই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল আসা শুরু করে। 10ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত 5 দিনে ভারত মোট 7,000 টন বা প্রায় 82,35,290 লিটার ডিজেল পাঠিয়েছে। বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ঠিক থাকার পরও নতুন করে তারেক রহমানের সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সূত্রগুলো বলছে, ম্যাক্সিমালিস্ট বা কোনো সমঝোতা বা ছাড় না দিয়ে নিজেদের সব লক্ষ্য ও দাবি একবারে শতভাগ আদায়ের চেষ্টার অবস্থান থেকে সরে আসার বিষয়ে ঢাকা ও দিল্লি যে যার মতো চেষ্টা করে যাচ্ছে। আরেকটি পক্ষ মনে করে বাংলাদেশের সরকার ঘনিষ্ঠ একটি পক্ষ ভারত বিরোধী। সেই পক্ষটির কাছে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ও আপাতত বাংলাদেশ সরকারকে রয়ে সয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, যে কারণে আরো এক দফা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। এখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।